আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আইএলটিএস এর ওভারঅল স্কোর 6.5 পাওয়া যায়। আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন, অনেকের প্ল্যানিং আছে বাহিরের দেশে পড়াশোনা করার জন্য, কিন্তু ভয় পাচ্ছেন যে 6.5 মনে হয় আমার থাকবে না। আবার অনেকে পরীক্ষা 2-1 বার দিয়ে দিয়েছেন, কোনো একটা মডিউলে আপনারা ধরা খেয়ে যাচ্ছেন যার জন্য 6 অথবা 6.5 পাচ্ছেন না। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে সমাধানটা দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখেন, ওভারঅল স্কোর যদি আপনার 6.5 পাইতে হয়, একটা মডিউলে আপনার 6.5 6.5, বাকি দুইটা মডিউলে যদি 6 থাকে তাহলে কিন্তু আপনার ওভারঅল 6.5 হয়ে যাচ্ছে। প্যারা নাই, চিল। অথবা কোনো একটা মডিউলে যদি আপনার 7 রাখতে পারেন, আর কোনো একটা মডিউলে যেটার মধ্যে আপনি একদম দুর্বল ওইটার মধ্যে যদি 5.5 থাকে, তাও কিন্তু আপনার ওভারঅল 6.5 হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে আপনি কোন মডিউলটাতে ভালো পারেন আর কোনটার মধ্যে আপনার সমস্যা। আমি যদি আমাদের বাংলাদেশের 80% স্টুডেন্টের কথা বলি, বা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, সবাই কিন্তু আমরা স্পিকিং আর লিসনিং এর মধ্যে ভালো পারি। মানে এই দুইটা মডিউল আমাদের কাছে ইজি মনে হয় এবং হওয়ার কথাই। কারণ স্পিকিং আর লিসনিং এই দুইটা মডিউল অনেক ইজি, আর এই দুইটাতে যদি আপনারা 6.5 রাখতে পারেন তাহলে দেখবেন ওভারঅল স্কোরটা ওভারঅল 6.5 পাওয়ার অনেক সহজ। এখন বিষয়টা হচ্ছে কিভাবে পড়াশোনা করলে বা কোন স্ট্র্যাটেজিটা মেনটেন করলে আমার স্পিকিং আর লিসনিং এ 6.5 থাকবে বা তার চেয়ে বেশি থাকবে, সেটাই আমি বলতে যাচ্ছি। প্রথমে বলতেছি আমরা স্পিকিং নিয়ে। স্পিকিং এমন একটা মডিউল, মাত্র 11 থেকে 15 মিনিটের এক্সাম, এই অল্প সময়ে কিন্তু আপনার ভালো একটা স্কোর পাওয়া যায়, কিন্তু যদি কথা বলতে পারেন ভালো করে। এখন স্পিকিং এ 6.5 পাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রথম কথা। এখন কিভাবে প্র্যাকটিস করবেন সেটাই হচ্ছে আসল কথা। দেখেন, আপনি যদি যেখানে কোচিং করতেছেন, আপনি এখানে চাইলে স্পিকার ক্লাব করতে পারেন, অথবা যারা বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যদি আমি বলি, আপনারা যেটা করতে পারেন সেলফ স্টাডি যেটাকে বলা হয়। আপনি দিনের প্রত্যেকটা দিনের 2 থেকে 3 ঘন্টা স্পিকিং এর জন্য বরাদ্দ রাখবেন, যে এই সময়টা আমি স্পিকিং প্র্যাকটিস করব। কিভাবে? আপনি স্পিকিং পার্ট 1 আর পার্ট 3 একসাথে প্র্যাকটিস করেন। কারণ দুইটাই হচ্ছে কোয়েশ্চেন পার্ট। আপনি নিজেকে কোয়েশ্চেন করেন এবং এটার আনসার আপনি নিজেই দেন। এভাবে করে আপনি স্পিকিং পার্ট 1 আর পার্ট 3 একটা সময় প্র্যাকটিস করেন, আর যখন আলাদা একটা সময় আপনি স্পিকিং পার্ট 2 প্র্যাকটিস করেন। একাধারে 2-3টা টপিক একসাথে বলার ট্রাই করেন, দেখবেন পারতেছেন। চাইলে আপনি মিররের সামনে বসেও প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু অনেক ভালো। নিজের একটা অবয়ব দেখা যায়, যে আপনি কিভাবে কথা বলতেছেন। আরেকটা ওয়ে আমি বলে দিতে পারতেছি যেটা অনেক ইফেক্টিভ হতে পারে, সেটা হচ্ছে ইউ ক্যান টক টু ইউর ফ্রেন্ডস থ্রু আউট দ্য হোয়াটসঅ্যাপ। আপনি স্পিকিং প্র্যাকটিস করার জন্য আপনার ওইরকম কয়েকজন বন্ধু যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের সাথে কথা বলতে পারেন। আপনার বন্ধুকে কল দিয়ে এটাই বলতে পারেন যে, দোস্ত তুমি আমাকে স্পিকিং পার্ট 1 কোয়েশ্চেন করে আমি আনসার দিচ্ছি, দেখো আমার কোন কোন জায়গার মধ্যে সমস্যা, যেখানে সমস্যা হচ্ছে আমাকে একটু বলে দিও, দেন আমি তোমাকে পার্ট 1 থেকে কোয়েশ্চেন করব। এতে করে যেটা হয়, আপনাদের দুজনের স্পিকিংটা ইমপ্রুভ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আপনার যে স্পিকিং এর যে ভুলগুলো সেটাও কিন্তু আপনি ধরতে পারবেন। আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গায় একটা মানুষ ভুল করতেছে। তার মানে আপনার স্পিকিং ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম আপনি কি করতেছেন? মিস্টেকটা এনালাইজ করতে পারতেছেন আরেকজনের। তো যে মিস্টেকটা অন্যজন করতেছে এটা যাতে আপনি না করেন, এটাও একটু ফোকাস করতে পারেন। এটা অনেক ভালো একটা আইডিয়া। অথবা আপনি যদি রাস্তায় হাঁটতেছেন, আপনি নিজেকে কোয়েশ্চেন করেন, নিজে আনসার দেন, যেটাকে বলা হয় সেলফ স্টাডি। আপনি নিজের সাথে নিজে স্পিকিং প্র্যাকটিস করেন, বিকজ ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউর সোল। আপনি যদি এভাবে প্র্যাকটিস করতে পারেন, আই বিলিভ ইউ ক্যান গেট আ গুড স্কোর ইন ইউর স্পিকিং। ফাইনালি আমি যেটা বলবো, আপনি প্রত্যেকটা উইকে একটা করে মক টেস্ট অথবা পার্শিয়াল টেস্ট দেন। যে কারো কাছে, আপনি যেখানে কোচিং করতেছেন অথবা যার কাছেই আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন উনার কাছে আপনি একটা পার্শিয়াল টেস্ট দেন, অথবা যেকোনো একটা আইএলটিএস সেন্টারে আপনি গিয়ে একটা মক টেস্ট দেন। প্রত্যেকটা উইকে যখন আপনি মক টেস্ট দিবেন, মকের স্পিকিং টেস্টের মধ্যে আপনার স্কোরটা ওরা বলে দেয়। ইন দ্য মিন টাইম কোন কোন জায়গার মধ্যে সমস্যা হচ্ছে বা কিভাবে আপনাকে ইমপ্রুভ করতে হবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এইভাবে যদি আপনারা স্পিকিংটা অ্যানালাইজ করতে পারেন এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, আপনার স্পিকিংয়ে 6.5 কেন এর চেয়ে বেশিও স্কোর থাকবে। এটাই হচ্ছে আমার স্পিকিং গেল। এখন আমরা কথা বলি লিসনিং নিয়ে। লিসনিং এ যদি আমার 6.5 পাইতে হয়, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 40টার মধ্যে 26টা কোয়েশ্চেনের আনসার টিকাতে হবে। কারণ আমরা জানি লিসনিং এর পার্ট 4টা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4। এখন এই 4টার মধ্যে 40টা কোয়েশ্চেন, আমি যদি 26টা কোয়েশ্চেনের আনসার যদি আমি টিকাইতে পারি তাহলে কিন্তু আমার ওভারঅল 6.5 চলে আসে। এখন 26টা যদি আমার কোয়েশ্চেনের আনসার টিকাতে হয়, আমাকে ফোকাস করতে হবে কোন কোন জায়গায়।
আমি অবশ্যই জানি আমাকে ফোকাস করতে হবে পার্ট 1 এ আর পার্ট 2 তে। পার্ট 1 আর পার্ট 2 মূলত অনেক ইজি থাকে পার্ট 3 আর পার্ট 4 থেকে। আমি যদি পার্ট 1 আর পার্ট 2 এই দুইটা মিলে যদি আমার 17টা হয়ে যায়, তাহলে কিন্তু ইনশাআল্লাহ 6.5 পাইতে কোনো সমস্যা হবে না। এখন যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি, পার্ট 1 এ যদি আমার 10টা হয়, 10টার মধ্যে 10টা, অনেকে বলতে পারেন 10টার মধ্যে 10টা কিভাবে সম্ভব? অনেক সময় তো মিস হয়ে যায়। আমি বলব মিস কেন হবে? কারণ লিসনিং দিয়ে আপনার টেস্ট শুরু হচ্ছে। আপনি যদি প্রথম থেকেই মিস করে ফেলেন, তাহলে বাকি মডিউলগুলোতে কি করবেন? আপনি ফুল কনসেন্ট্রেশন নিয়ে লিসনিং পরীক্ষায় বসেন, দেখবেন প্রথমেই 10টা হয়ে যাবে। আর এই 10টা অনেক সিম্পল আনসার থাকে। এখানে যেটা খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইউর স্পেলিং। স্পেলিং মিস করা যাবে না। অথবা আপনি স্পেলিং যদি মিস্টেক হয়ে যায়, আপনি স্পেলিং ইমপ্রুভ করার জন্য প্রচুর পরিমাণে লিখেন, লিখতে থাকেন। একটা ওয়ার্ডের সমস্যা হচ্ছে, এটা বারবার লিখেন। যত বেশি লিখবেন তত বেশি আপনার স্পেলিংটা ইমপ্রুভ হয়ে যাবে। কারণ অনেকে যে সমস্যাটা হয়, ওয়ার্ড আমরা ধরতে পারি কিন্তু স্পেলিং এর কারণে আমাদের সমস্যা হয়ে যায়। সো ধরলাম 10টার দরকার নেই, 9টাও যদি হয়, আর পার্ট 2 থেকে যদি আমার 7টা হয়, 9 আর 7 কিন্তু আমাদের কয়টা হয়? 16টা। আর পার্ট 3 আর পার্ট 4 মিলে যদি আমার 10টা হয়ে যায়, তাহলে কিন্তু 26টা হয়ে যায়। এখন আমি প্র্যাকটিসের সিস্টেম বলে দেই। লিসনিং আপনারা সবসময় যেভাবে প্র্যাকটিস করবেন, একটা ফুল টেস্ট দেওয়ার পরে আনসার চেক করেন। কয়টা হইল? দেখেন। কয়টা হইল না? ওইটাও দেখেন। এখন যতগুলা হইল না, এগুলা কেন হইল না? কোন কোন সমস্যার কারণে আমার আনসারটা হয় নাই? এটা আবার ওই লিসনিংটা শুনেন ভালো করে, দেখবেন আনসারগুলা আপনি ধরতে পারবেন। আপনার মিস্টেকটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যদি আপনি টেস্ট দিয়ে চলে যান, তাহলে কিন্তু আর হচ্ছে না। আপনাকে মিস্টেকগুলো এনালাইজ করতে হবে এবং মিস্টেক ফাইন্ড আউট করার পরে দেন এটার সলিউশন বের করতে হবে। একটা টেস্ট ভালো করে দেন, নিজের মিস্টেকের উপরে কাজ করেন, লিসনিংও ভালো আপনার একটা স্কোর চলে আসবে ইনশাআল্লাহ। এভাবে যদি আমি স্পিকিং আর লিসনিং প্র্যাকটিস করি, আশা করি এই দুইটা মডিউল ভালো করে হবে। আমি এটাই বলতে চাচ্ছি, শুধুমাত্র যে এই দুইটাতে ভালো পারি তাই বলে যে এই দুইটা বেশি পড়াশোনা করব তা না কিন্তু। 4টা মডিউল পড়াশোনা আপনাকে একসাথেই করতে হবে, কারণ 4টা মিলেই কিন্তু আপনার একটা ওভারঅল স্কোর। এখন যদি আমি বলি 3 নাম্বারে আপনার কোনটা হবে আর 4 নাম্বারে কোনটা হবে? ধরেন অনেকেই যদি মনে করেন যে আমি রাইটিং থেকে রিডিংটা বুঝি বা রিডিং থেকে রাইটিংটা আমার সহজ হয়, ওকে ফাইন। তবে আমরা জানি এই দুইটা মডিউল মোটামুটি একটু কঠিন। ধরলাম আমার রিডিং এ যদি 6 থাকে বা রাইটিং এ যদি 6 থাকে আর উপরের দুইটা 6.5 তাহলে কিন্তু আমার ওভারঅল 6.5 চলে আসতেছে। এখন রাইটিং এ 6 পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে আমার সেন্টেন্সের মধ্যে কোনো সমস্যা না হয়। আমি যেটা লিখতেছি ওটা সিম্পল লেখা হোক, কিন্তু যাতে ভুল না হয়। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রত্যেকদিন টাস্ক 1 আমাকে একটা করে লিখতে হবে আর টাস্ক 2 আমাকে একটা করে লিখতে হবে। এখন আমি যে লিখবো এটা আমি জাজ করব কিভাবে? অনলাইনে অনেকগুলো সিস্টেম আছে যে আপনি কিভাবে আপনার রাইটিংটা চেক করতে পারেন। আপনি চ্যাটজিপিটিতেও চেক করতে পারেন, অন্যান্য কোনো গ্রামারলিতেও চেক করতে পারেন, অথবা আপনি যেখানে কোচিং করতেছেন আপনার যে টিচার আছে ওনাকে দিয়েও চেক করাতে পারেন যে আমার স্কোর কত হচ্ছে, আমাকে একটু বলে দেন। ইন দ্য মিন টাইম কোন কোন জায়গায় মিস্টেক আছে টিচার কিন্তু আপনাকে যখন ধরিয়ে দিবে, এগুলো আপনি বাসায় এসে ওই মিস্টেকগুলো যাতে আপনার নেক্সট রাইটিং এ আর না করেন একটু নজর রাখবেন। আমি যদি বলি টাস্ক 1 আপনাকে ইমপ্রুভ করার জন্য আপনি যেটা করতে পারেন, রাইটিং টাস্ক 1 আমাদের অনলাইনের যদি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে অনেকেই অনেক ভালো ভালো আইএলটিএস এক্সপার্টরা আছে যারা রাইটিং রিপ্রেজেন্ট করে থাকে। আপনি চাইলে আইএলটিএস সাইমন ফলো করতে পারেন, আইএলটিএস লিজ ফলো করতে পারেন, বা অনেকগুলো রাইটার আছে। আমি বলবো যে কোনো একজন রাইটারকে ফলো করেন বা একজন আইএলটিএস এক্সপার্টকে ফলো করেন রাইটিং এর জন্য, যার লেখা আপনার কাছে ভালো লাগে। একজনকে ফলো করলে যেটা হবে, আপনি প্রত্যেকদিন টাস্ক 1 ওই উনার রাইটিং 2টা টাস্ক 1 পড়েন, দেন একটা টাস্ক 1 লেখার ট্রাই করেন। আপনি যখন 2টা রাইটিং টাস্ক 1 পড়বেন, একটু চেষ্টা করবেন এখান থেকে 2-একটা সেন্টেন্স আপনার শিখা। অথবা একটু চেষ্টা করবেন এখানে যে উনি লিখলো, কিভাবে লিখলো বা ওই লেখার ধরনটা কিভাবে। সবগুলা রাইটিং আপনার নেয়ার দরকার নেই। একটা মাত্র সেন্টেন্স যদি আপনি নিতে পারেন, ওই সেন্টেন্সটাকে যদি আপনার রাইটিং এ আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, আই বিলিভ ইউ ক্যান গেট আ গুড স্কোর ইন ইউর রাইটিং। এটা গেল টাস্ক 1। সেম জিনিসটা আপনি টাস্ক 2 তে করেন। টাস্ক 2 আপনি যদি ডিসকাশন এসে লিখতে মন চায়, আপনি 2টা ডিসকাশন এসে আগে পড়েন, তারপরে একটা ডিসকাশন এসে লিখেন। এইভাবে প্র্যাকটিস করেন। সেন্টেন্সের উপরে কাজ করেন। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে লিখে সেটা বোঝার ট্রাই করেন। এবং প্রত্যেকদিন রেগুলার আপনি টাস্ক 2 এবং টাস্ক 1 প্র্যাকটিসের মধ্যে থাকবেন। ইনশাআল্লাহ রাইটিং একটা স্কোর থাকবে। দিন শেষে আমি বলবো রাইটিং একটা গাইডলাইনের বিষয়, একজনের আন্ডারে থেকে আপনাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। তার জন্য যেটা করবেন, আপনি যেখানে কোচিং করতেছেন, আমি আবারও বলতেছি, এখানে যে টিচাররা আছে যারা আপনাদেরকে গাইড দিতেছে, ওই টিচারদের মাধ্যমে আপনার রাইটিংটা চেক করাবেন, যাতে করে আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন, নেক্সট রাইটিংয়ে যাতে এই ভুলগুলো আপনারা না করেন। সবার শেষে আমি বলবো রিডিং এর কথা। সেম রিডিং এ দেখেন, যদি আমি 6 পেতে চাই তাহলে আমার মাত্র 23টা আনসার টিকাতে হচ্ছে। এখন 23টার মধ্যে আমি কিভাবে টিকাতে পারি? রিডিং এর প্যাসেজ হচ্ছে 3টা, প্যাসেজ 1, প্যাসেজ 2 আর হচ্ছে প্যাসেজ 3। এই 3টা থেকে
আপনি পেসেজ 1 টা ভালোভাবে প্র্যাকটিস করেন, কারণ পেসেজ 1 এ 13টা কোয়েশ্চেনের মধ্যে যদি আপনি 10টা হয়ে যায়, আশা করি আপনি পারবেন, কারণ পেসেজ 1 একদম সিম্পল। এটার মধ্যে একটু বেশি সময় দেওয়ার ট্রাই করেন। 20 মিনিটের জায়গায় আপনি পেসেজ 1 এ 25 মিনিট সময় দেন, ঠান্ডা মাথায় রিডিং প্যাসেজটা করেন। অনেকের যেটা হয়, রিডিং এ আমরা ঘাবড়ে যাই, সময় থাকে না, এইটা করব না ওইটা করব, ওই কোয়েশ্চেন করব না এই কোয়েশ্চেন করব, এইগুলা করতে করতে দেখা যায় সময় চলে যায়। আরেকটা বলি, রিডিং এ কিন্তু ট্রান্সফার করা লাগে আনসার শিটের সাথে সাথে। সো আপনি কোয়েশ্চেনে যখন লিখবেন, কোয়েশ্চেনে আনসারটা না লিখে সাথে সাথে আনসার শিটে ট্রান্সফার করে ফেলবেন, সেক্ষেত্রে আপনার সময়টা বাঁচবে। আমি কথা বলতেছিলাম পেসেজ 1 নিয়ে। আপনি পেসেজ 1 এর সময় দিবেন 25 মিনিট। 25 মিনিট সময় দিলে কি হবে? এই 25 মিনিট যদি আপনি ভালো করে পেসেজ 1 টা করে যদি 10 টার মতো আপনি টিকাইতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা সেফ জোনে চলে আসছেন। বাকি 2 টা পেসেজ থেকে আমার মাত্র লাগে কয়টা? 10 টা যদি হয়ে যায়, বাকি 2 টা থেকে আমার লাগে মাত্র 13 টা। এখন দেখেন, আপনি পেসেজ 2 বা পেসেজ 3 কিছু কোয়েশ্চেন আপনি ছেড়ে দিবেন। 6 পাওয়ার জন্য আপনি যে ওভারঅল স্কোর 6 পাবেন, আপনার 40 টা আনসার কখনোই ধরা লাগবে না, বা 40 টা আনসারের জন্য আপনার ফোকাস করা লাগবে না। কিছু কোয়েশ্চেন প্যাটার্ন আপনি ছেড়ে দিবেন, যেগুলোর মধ্যে আপনি মনে করতেছেন এটা আমি সময় দিলেও পারবো না এবং এটা দ্বারা আমার হবে না। এখন ছাড়ার মধ্যে কোয়েশ্চেন কোনটা? আপনি ছাড়তে পারবেন শুধু এমসিকিউ আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আপনি যদি লিস্ট অফ হেডিং ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না, কারণ লিস্ট অফ হেডিং আপনি যদি আন্দাজে আনসার দিয়ে দেন, না বুঝে যদি লিস্ট অফ হেডিং আনসার দেন, ওইখানে কিন্তু একটা আনসার হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। বাট আপনি এমসিকিউ এর কথা বলেন, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস না নট গিভেন, যেটার কথাই বলেন না কেন, এই দুইটা কোয়েশ্চেন প্যাটার্ন যদি আপনি না জেনে আনসার দিয়ে দেন, তাইলেও কিন্তু একটা দুইটা হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি ধরেন এমসিকিউ বাদ দিয়ে দিলেন, এমসিকিউ ধরলাম 6টা আসলো, সব 6টা আনসারে যদি আমি এ দিয়ে দিই, আশা করি 2টা আনসার হবে। সো এইভাবে যদি আমি পেসেজ 2 আর পেসেজ 3 একটু সময় বাঁচে, যে কোনো একটা পেসেজ থেকে একটা কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমার বাকি 2টা কোয়েশ্চেন প্যাটার্নে যদি আমি সময় বেশি দেই আর পরের পেসেজটাতে যদি একটু ঠান্ডা মাথায় পেসেজটা সলভ করতে পারি, আশা করি এখানে 23টা আনসার টিকাতে পারবেন। মূল কথা হচ্ছে, আমি জানি রিডিং এ যারা বুঝেন না তাদের জন্য রিডিং কঠিন, আর যারা রিডিং এ ভালো, যারা ওভারঅল 8 স্কোর পায়, দেখবে তাদের সবারই রিডিং এ 9 থাকে। কারণ কি? উনি রিডিং পড়ে বুঝতে পারে। এখন আপনি পারতেছেন না, কারণ আপনি রিডিং কখনো পড়েন নাই আর ওইরকম প্র্যাকটিসও করেন না যে আপনার রিডিংটা ইমপ্রুভ করবেন। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা ডেইলি 45 থেকে 50 মিনিট রিডিং এর জন্য স্পেন্ড করবেন। জাস্ট ইউ ক্যান রিড হোয়াট এভার ইউ লাইক। আপনি যে কোনো কিছু পড়তে পারেন, ইউ ক্যান রিড দ্য আর্টিকেল or the newspaper or any books, as I said, what you like. যেই জিনিসটা আপনার ভালো লাগে, আপনি দিনের একটা সময় আপনি শুধু রিডিং প্র্যাকটিস করেন, ভোকাবুলারি আপনার শেখার ট্রাই করেন, দেন আপনি ক্যামব্রিজের প্যাসেজগুলো একটা একটা করে সলভ করেন। দেখেন, দুইভাবে রিডিং প্র্যাকটিস করবেন। একটা হচ্ছে প্যাসেজ যখন আপনি সলভ করবেন তখন টাইমের দিকে যাবেন না, আই মিন যখন আপনি কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করবেন, ঠান্ডা মাথায় আগে আপনার প্র্যাকটিসের সময়টা হবে এরকম, আমি এই প্যাসেজটা করতেছি, এখানে 13টা কোয়েশ্চেন, আমাকে 13টাই টিকাতে হবে, সময় আমার 20 মিনিটের জায়গায় 30 মিনিট লাগুক, ইট ডাজেন্ট ম্যাটার। তখন আমাকে বুঝে বুঝে এটা কেন হইলো, কিভাবে হইলো, এইভাবে করতে হবে। আর দিনের আরেকটা সময় আপনি যেটা করবেন, টেস্ট দিবেন। প্রত্যেক দিন একটা করে রিডিং এর টেস্ট দিবেন। টেস্ট দিবেন 1 ঘন্টা, 60 মিনিটের টেক্সট মানে 60 মিনিটে শেষ হতে হবে। দেন আপনি ওই আনসারগুলো চেক করেন, কোনগুলা হইলো আর কোনগুলা হইলো না। যেগুলো হইল না ওগুলা আবার রিসলভ করার ট্রাই করেন। আশা করি আপনি রিডিং এও একটা ভালো স্কোর পাবেন। ওভারঅল স্কোর 6.5 পাইতে গেলে আপনাকে রেগুলার 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে। হ্যাঁ, অনেকে বলবেন আমি আরো কম পড়লেও আমি পারি, কারণ আমার ব্রেইন ভালো। হ্যাঁ, যাদের ব্রেইন ভালো তারা আর একটু কম পড়লেও পারো, কিন্তু আপনি যদি দেশের বাহিরে চলে আসতে চাচ্ছেন, এই 6.5 একটা স্কোর দিয়ে কিন্তু পৃথিবীর সব দেশে যাওয়া যায়, ইভেন সব প্রোগ্রামের জন্য যাওয়া যাচ্ছে। আপনি যদি একটু বেশি পরিশ্রম করতে পারেন বাংলাদেশে বসে, তাহলে কিন্তু সুন্দর একটা ফিউচার আপনার জন্য ওয়েট করতেছে। আশা করি বুঝতে পারতেছেন। আর হ্যাঁ, যদি কোনো নতুন ভিডিও লাগে এই বিষয়ে যেটা বুঝতে পারতেছেন না, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।